সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ঘরবাড়ি কানাডা .com এর পক্ষ থেকে। আমি মাহবুব ওসমানী এবং আমার সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছেন, আমি সামি খান। জি, আমরা দুজনই ঘরবাড়ি কানাডা .com এর যে ওয়েবসাইটটি আপনারা জানেন, অথবা এই ফেসবুক পেজে আমাদেরকে দেখতে পাচ্ছেন বা আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদেরকে দেখতে পাচ্ছেন এখন। এটি আমরা তৈরি করেছি মূলত বাংলা ভাষায় খুব সহজে কিভাবে কানাডায় বাড়ি কেনা সম্ভব, বা এখানে যারা টরন্টো বা বৃহত্তর টরন্টোতে যারা বসবাস করছেন তাদেরকে কত সহজে তথ্য দিতে পারি আমরা, সেটা একটা বড় উদ্দেশ্য আমাদের এই ঘরবাড়ি কানাডা .com এর ওয়েবসাইটটা তৈরি করার। তো আজকে যে বিষয়টি যে যে কারণে আপনাদের সামনে আসা আসলে এই ভিডিওতে, সেটা হচ্ছে আমরা দুজনে একটু কথা বলতে চাই আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে। যেমন আমি শুরুতে আপনাদেরকে জানালাম, তেমনি আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, এবং এটি আমরা প্রায় সময় আমরা চাই যে কিছুদিন পর পরই আপনাদের সামনে আসতে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এবং তাতে করে কি হবে যে আপনারা সবাই জানবেন। মানে একটা সময় আম আ আপনারা হয়তো, সামি খান, আপনি নিজেও জানেন যে বাংলাদেশিরা কিন্তু এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তথ্যের ঘাটতি। বিশেষ করে ইনফরমেশনের যেটা অভাব আমরা ফিল করি। একটা তো, হ্যাঁ, কারণ আপনি নিজেও কিন্তু এই দেশে যখন এসেছিলেন ১ম, আপনাকে কিন্তু বাড়ি কেনার ব্যাপারে কি কতজনে গাইড করেছে, তাই না? মানে ওইভাবে এক্সাক্টলি গাইডেন্স আমার কাছে যেটা দিয়েছেন আপনি। সবচেয়ে মিসিং ছিল যে একদম সঠিক ইনফরমেশনের যেটা অভাব ছিল। হুম, হুম, হুম। লাইক এক্স্যাক্টলি বাড়ি কিনতে গেলে কি কি লাগে, কি ধরনের রিকোয়ারমেন্ট, আমি কি এলিজিবল কিনা, এই জিনিসগুলো যে কারোর সাথে আলাপ করব বা জানবো, সেরকম কোনো সোর্স ছিল না। যেটা আমরা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পেতাম, জি, আমরা বুঝতাম না যে কোনটা রিয়েল বা কোনটা আমরা ফলো করব। জি। সো অ্যাকচুয়ালি আপনার সাথে আমার যে আলোচনা হচ্ছিল যে আমরা এই জন্যই আসলে ওয়েবসাইটটা তৈরি করেছি যে যে ইনফরমেশন যেগুলো থাকবে এক্স্যাক্টলি এগুলাই আমাদের জানা দরকার কানাডাতে বাড়ি কিনতে গেলে। এবং এটা আমার বাংলায় করার উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশি এখানে থাকে, বাংলায় কথা বলে, সো উনাদের বোঝার সুবিধার্থে, এবং বাংলায় পড়ার মধ্যে একটা আনন্দ আছে যে আমরা এখানকার বাড়িও কিনছি, প্লাস ইনফরমেশন গুলো খুব সহজে পড়তে পারছি, জানতে পারছি। তাছাড়া কোনো কিছু জানার ঘাটতি থাকলে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সো আমাদেরকে 2টা নাম্বারই আছে, যেখানেই চান ফোন করতে পারেন। জি। আজকে মূলত আমরা কি নিয়ে আলোচনা করছি, সামি খান? আজকে আমরা যেটা হচ্ছে সবচেয়ে বেসিক, যেটা কানাডায় বাড়ি কেনার ধাপসমূহ, যে কানাডায় বাড়ি কিনতে গেলে আপনাকে কি কি করতে হবে, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তখন আপনি আপনি কিনে এলিজিবল কিনা, মানে পুরা বাড়ি কেনার যে প্রক্রিয়াটা, সেটাই আজকে আমরা এখানে আলোচনা করব। না, আমরা জানি যে আসলে বাড়ি কেনাটা তো একটা বড় ইনভেস্টমেন্ট। সেটা শুধুমাত্র যে কানাডায় বলবো সেটি না। বাংলাদেশেও আমরা অনেকে বাড়ি কিনেছেন বা এখনো কিনছেন। কিংবা পৃথিবীর যেকোনো জায়গাতেই হোক না কেন, এটা কিন্তু একটা বড় একটা উদ্যোগ, একটা বড় একটা ইনভেস্টমেন্ট, আপনার অনেকগুলো টাকা-পয়সা এখানে জড়িত। তো এরকম একটা জায়গাতে ১ম বার যখন আপনি বাড়ি কিনতে যান, হয়তো শুরুতে অনেক কিছু বুঝে উঠতে পারেন না যে কি করণীয়, বা কার সাথে আলাপ করবেন, যেটি আপনি উল্লেখ করছিলেন। আ নরমালি এখানে যেটা হচ্ছে যে আমরা ছাত্র। বাড়ি কিনতে গেলে সবচেয়ে প্রথমে আমরা যার সাথে আলাপ করবো সেটা হচ্ছে একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট, যিনি কিনা এখানে বাড়ি কেনা বেচা করেন। মানে সবচেয়ে যে ইনফরমেশন গুলো আমাদের লাগবে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে, মানে সঠিক ইনফরমেশনটা আমরা ওখান থেকেই সবচেয়ে প্রথমে পাবো। হুম, হুম, হুম। তো আমাদের সবচেয়ে প্রথম যেটা করতে হবে, প্রথমে একজন লাইসেন্সড এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে, যিনি বাড়ি কেনা বা বেচার ক্ষেত্রে মানে অ্যাক্টিভ আছেন বর্তমানে। আমরা নিজেরাও এখানে লাইসেন্সধারী। আমাদের রিম্যাক্স অলস্টারস আমাদের ব্রোকারেজ। এর মাধ্যমে আমরা বাড়ি বেচা-কেনার এখানে করে থাকি। তো আমাদের কাছে যে আসতে হবে সেটি না। চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো রিয়েল এস্টেট এজেন্টের কাছেই, লাইসেন্স এজেন্টের কাছেই আপনারা যেতে পারেন আপনাদের বাড়ি কেনার জন্য। এখানে তো আহ, এইখানে তো আসলে যদি বাড়ি কেনার প্রসঙ্গে আসি, সামি খান, মানুষ তো বোধহয় আ কেউ চাইলে আ এজেন্ট ছাড়াও তো কিনতে পারেন। এজেন্ট ছাড়া অবশ্যই কিনতে পারেন, কিন্তু কথা হচ্ছে একজন ফার্স্ট টাইম বায়ার, হুম, হুম, উনার মেক শিওর করতে হবে যে উনার যে বেস্ট ইন্টারেস্ট, উনার হয়ে যে একজন নেগোশিয়েট করবে বা উনাকে সঠিকভাবে গাইড করবে, হুম, হুম। সেটা কিন্তু যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি প্রথম বাড়ি কিনি, আমাকে কেউ বলে নাই যে একজন এজেন্টের সাথে দেখা যায় করতে হবে, যোগাযোগ করতে হবে। সব ইনফরমেশন আমি অনলাইন থেকেই, গুগল থেকে নিতাম, একে ওকে জিজ্ঞেস করতাম। তো শুরু যদি আমার কেউ থাকতো, একটা এজেন্ট থাকতো গাইড করার জন্য, বা অ্যাটলিস্ট ভার্বালি আমাকে বলতো ইনফরমেশন, তাহলে আমার জন্য কাজটা অনেক সহজ হতো। হয়তো আমি আরো আগে বাড়ি কিনতে পারতাম হুম, হুম। যখন আমি কিনেছি তার থেকে।
সো এই জন্য আমরা বলি যে এজেন্ট যারা কিনা এই ব্যাপারে একদম দক্ষ, যারা কিনা সব ইনফরমেশন দিতে পারবে, তো প্রথমে আমাদের সাথে যোগাযোগ করলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। জি। আর বাড়ি তো যারা আমরা কানাডাতে আছি এবং ফার্স্ট টাইম হোম বায়ার যারা এখানে আছেন, দুভাবে আমরা জানি যে বাড়ি কেনা সম্ভব। একটা হচ্ছে যে কেউ চাইলে পুরো টাকাটাই ক্যাশ দিয়ে কিনতে পারেন বাড়ি, হ্যাঁ, অথবা আর কি মর্গেজ নিয়ে, লোন করে, আমরা যদি বলি যে ব্যাংকের লোন, যেটা ব্যাংকের মাধ্যমে। সব হ্যাঁ, দিকেই রয়েছে, ব্যাংকের লোন করে কেউ বাড়ি কিনতে পারেন। তো বাড়ি কেনার ক্ষেত্রে আমরা যদি প্রথম ধাপটির কথা বলি, যে ব্যাংক লোনের কথা যদি বলি, আমরা আসলে এখানে আজকে আলোচনা ক্যাশ করব দিয়ে কিনলে তো মোটামুটি ক্যাশ দিয়ে কিনলো, কিন্তু ক্যাশ লোন দিয়ে করে কিনলো। কিনলে কি হতে পারে? প্রথম ধাপটা কি আসতে পারে? লোন লোন নিয়ে কিনতে গেলে প্রথমে যেটা হবে যে ওনাকে জানতে হবে উনি কতটুকু লোন পাওয়ার জন্য এলিজেবল। হুম, হুম। সো সেটার জন্য আমরা বলি প্রি অ্যাপ্রুভাল, ব্যাংক থেকে প্রি অ্যাপ্রুভাল নেবার। সো আচ্ছা। প্রি অ্যাপ্রুভাল ব্যাংক যখন দেয় তার আগে ব্যাংক হয়তো ওনার ক্রেডিট রিপোর্ট দেখবেন, ওনার ইনকাম দেখবেন, আর উনি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন। এই তিনটার উপর ভিত্তি করে ব্যাংক একটা অ্যাসেসমেন্ট করবে যে আমরা হাইয়েস্ট এত অ্যামাউন্ট পর্যন্ত লোন দিতে পারবো। হুম, হুম, হুম। তো ব্যাংক এটা অনেক সময় লিখে দেয় প্রি অ্যাপ্রুভাল, সেটা হলে ভালো হয়। বা ব্যাংক বলে দিবে যে এতর মধ্যে বাড়ি দেখেন, তাহলে আপনি জেনে গেলেন যে এতটুকু হচ্ছে আপনার লিমিট। মানে অনেক সময় ভার্বালিও আমরা জেনে অনেক নিতে সময় পারি। ভার্বালিও দেয়, বাট প্রি অ্যাপ্রুভাল কোনো ম্যান্ডেটরি জিনিস না, বাট এটা হচ্ছে গিয়ে আপনার জেনে রাখা ভালো যে আপনি এতর মধ্যে বাড়ি কিনতে পারবেন, অর্থাৎ সেটা হোক ভার্বাল সেটা হোক আমাদের রিটেন, সর্বোচ্চ ক্রয় ক্ষমতা কত, সেটি আমরা জানতে পারি এই সেটি প্রি আমরা জানতে অ্যাপ্রুভালের পারি। মাধ্যমে। তারপর আমরা যেটা করবো যে যখন আমি জেনে যাব যে আমি কতটুকুর জন্য এলিজেবল, হুম, হুম। তখন আমি আমার রিয়েল এস্টেট যে এজেন্ট, সাধারণত এখানে এজেন্টরাই হেল্প করে থাকেন, গাইড করে থাকেন যে কিভাবে প্রি অ্যাপ্রুভাল পাওয়া যায় বা কোথা থেকে লোন নিবে, মানে যে গাইডের ব্যাপারটা আছে। হুম, হুম। তারপর যখন আমরা জেনে যাই যে আমাদের অ্যাপ্রুভাল লিমিট কত, পারচেসিং হাইয়েস্ট কতর মধ্যে কিনতে পারবো, সেটা আমরা এজেন্টের সাথে আলোচনা করি যে আমরা বলি যে এতর মধ্যে আমি বাসা কিনবো, আপনি আমাকে এই এরিয়ার মধ্যে এতর মধ্যে যে বাসাগুলো সেগুলো দেখান। জি, তারপর নর্মালি আমাদের কাজটা শুরু হয় আর কি। বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে যদি হয়, যেমন ধরেন যে আ আমি আমার নিজেরও একটা উদাহরণ দেই এখানে। আমার আজকের একজন ক্লায়েন্ট ছিলেন। উনার সাথে যখন মিট করলাম, আ উনাকে নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে কাজ করছি। বিশেষ করে তার মর্টগেজের যে বিষয়টি, লোন অ্যামাউন্ট কত আসতে পারে সেটি। তা আমরা সবকিছু বিবেচনা করে লোন অ্যামাউন্ট কত আসতে পারে সেখানে আমরা একটা ধারণা নিয়ে আগাচ্ছি এখন। সেটি হচ্ছে $1,000,000 এর মধ্যে। হ্যাঁ? তো উনাকে আমরা উনি $1,000,000 এর মধ্যেই উনার অ্যাপ্রুভাল টা রয়েছে, এবং সেই দামের মধ্যে আমরা আসলে এখন বাসা দেখা শুরু করছি। যাতে করে, এবং কোন বাসা যদি পছন্দ হয়, আ ওই বাসাগুলোই আমরা দেখছি যেগুলো তার এই দামের মধ্যে থাকে। তা আমি যদি এই জায়গাটাতে আসি, যে ধরেন কেউ একজন বাসা পছন্দ করল। তো এজেন্টকে তিনি জানালেন যে হ্যাঁ, এই বাসাটা তার পছন্দ হয়েছে। এর পরের ধাপটা কি হয়? আচ্ছা, এর পরের ধাপ হচ্ছে এজেন্ট তখন ওই বাসার জন্য ইনকোয়ারি শুরু করে হুম, হুম। ওই পাশের এজেন্টের সাথে। তখন এজেন্ট উনার হয়ে একটা অফার দিবে ওই বাসায়। এখন অফার সাধারণত এখানে ২ রকম হয়। আপনি চাইলে কন্ডিশনাল অফার দিতে পারেন, আবার আপনি চাইলে আনকন্ডিশনাল অফার দিতে পারেন। সো এখানে দুটোই কাজ করে। কন্ডিশন দেবার মানে হলো আপনি বাসার একটা কন্ডিশন দিয়ে কিনবেন যে আমার যদি ফাইন্যান্সিং টা হয় তাহলে আমি ডিলটা ফার্ম করব। অর্থাৎ যদি আমার মর্টগেজটা যদি হয়। মর্টগেজটা হয় এক্সাক্টলি। হুম, হুম। যদি আমি মর্টগেজটা অ্যাপ্রুভাল না আনতে পারি তাহলে আমি ওই কন্ডিশনে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ডিলটা আমি উইথড্র করব। সেক্ষেত্রে ডিপোজিট যে মানি দিব, হ্যাঁ যেটা বলে রাখা ভালো, যখন আমি একটা অফার দিব, অফারের সাথে একটা ডিপোজিট মানি দিতে হবে। হুম। মানি বলতে ডিপোজিটের অ্যামাউন্টটা উল্লেখ করতে হবে। যখন অফারটা অ্যাকসেপ্ট মানে হয় তখন মানিটা আমরা দিতে হবে না। এটা আসলে অফার, অ্যাকসেপ্ট, যেটা আমরা কাগজ, যে এখানে যে অফিসিয়াল যে কাগজ রয়েছে তার মধ্যে যে অফারটা লেখা হয়, তার মধ্যে দাম এবং ডিপোজিটের যে কত টাকা আমি দিচ্ছি। অ্যামাউন্টটা ডিপোজিট উল্লেখ যেটা করতে হবে। বাংলাদেশে যেটা আমরা বলি যে বায়না করা। যে বায়না আমি করা কত টাকা এক্সাক্টলি। দিয়ে বায়না করছি আসলে, সেটা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে সেটা যখন হবে তখন আমরা মানে অফার ২ রকম হয় যেটা বলছিলাম যে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল। সো কন্ডিশন দিতে হবে এমন কোনো কথাও নেই। যদি আপনি জানেন যে আপনার অ্যাপ্রুভাল লিমিটটা আপনি জানেন, ব্যাংক আপনাকে অ্যাসিউরিটি দিয়ে দেয় বা হুম, আপনি কনফিডেন্স থাকেন, তখন আনকন্ডিশনাল হবে। আর এখনকার যে মার্কেট দেখছি আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আনকন্ডিশনাল অফারই ওয়ার্ক করছে। কারণ সবাই তার মর্গেজ নিয়ে আগে একটা হোমওয়ার্ক করে ফেলে। যেই জন্য হয়তো এটা করতে পারে। আর অফার যখন, অফারের সাথে একটা ডিপোজিট অ্যামাউন্ট উল্লেখ করতে হয়, অফারটা যখন অ্যাকসেপ্ট হয়ে যায়, অ্যাকসেপ্ট হওয়ার 24 আওয়ারের মধ্যে ওই ডিপোজিটটা ওই পাশের ব্রোকারেজকে দিতে হয়, যেটা কিনা সেলারের ব্রোকারেজকে। হ্যাঁ যেটা নর্মালি আমাদের ক্ষেত্রে পক্ষে যে রিয়েল এস্টেট এজেন্ট কাজ করে বায়ারের পক্ষে
উনি এই ব্যাপারটা তদারকি করেন, উনি গিয়ে ওনার হয়ে ডিপোজিটটা দেন। তো এই আর যে আমি ডিপোজিটের প্রসঙ্গে আসার আগে একটু দামের প্রসঙ্গে আসি। ধরেন কোনো বাসা পছন্দ হলো। এখন আ সেক্ষেত্রে যেটা হয় যে বায়ার যিনি কিনবেন বাড়িটা তিনি আমাদের সাথে বা রিয়েল এস্টেট এজেন্টদের সাথে যোগাযোগ কথা বলেন যে, "এই বাসাটা পছন্দ হয়েছে। আপনি একটু আমাদেরকে বলেন যে এই বাসাটা কিরকম দামে উঠবে?" হুম, এখন যে দামটা থাকে বাড়ির জন্য এখানে লেখা, এটাকে আমরা বলি হচ্ছে আস্কিং প্রাইস। অর্থাৎ যে আস্কিং প্রাইসটা প্রাইস চাওয়া হচ্ছে, সেলার যে প্রাইসটা চান। কিন্তু এটি তো শেষ না আসলে। শেষ না, এটার প্রাইস বেশিও হতে পারে, এটার আবার কমও প্রাইস হতে পারে। কমও হতে পারে। যে দামটা লেখা থাকে হ্যাঁ, সেক্ষেত্রে। এটা ডিপেন্ড করে মানে তখনকার মার্কেট পরিস্থিতির উপর। হুম, হুম, হুম। মানে এখানে হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে দামাদামি করা যায় বাসা কেনার ক্ষেত্রে, যে ফিক্সড প্রাইস বলতে কোনো কথা নেই। হুম, হুম। এখানে চাইলে দামাদামি করা যায়। আবার মানে উল্টাটাও হতে পারে, অনেক সময় সেলার একটু কম দাম দিয়ে নিয়ে আসে, মানে অ্যাট্রাকটিভ প্রাইস নিয়ে আসে একটা, যেন উনি অনেক বায়ার জেনারেট করতে পারে। অনেক তখন বায়ারকে মাল্টিপল আকর্ষণ বিডিং এ করতে পারে আকৃষ্ট করতে পারেন করতে বায়ারকে। পারে, তখন মাল্টিপল বিডিং এর দামটা আরো বেড়ে যায়। হুম, হুম। তো আমরা যে দামটা দেখি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল প্রাইস সব সময় না, এই দামটা উঠানামা করে। আর দামটা কত হবে বা কত হতে পারে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলতে পারে রিয়েল এস্টেট এজেন্ট, যিনি কিনা ওই প্রপার্টির সাথে কম্পেয়ার করে আরো কিছু প্রপার্টি বের করবে রিসেন্টলি সেম এরিয়ার। মার্কেট এনালাইসিসটা তিনি মার্কেট করবেন। অ্যানালাইসিসটা নরমালি ওনারাই করে থাকেন। আমরা যেটা সিএমএ কম্পারেটিভ মার্কেট এনালাইসিস বলছি, অ্যানালাইজ করি, সেটাই হ্যাঁ। তিনি করবেন। কারণ ওনাদের কাছে অ্যাক্সেস থাকে এই বাসার রিসেন্ট কত সেল হয়েছে সেটা জানার, সিমিলার বাসাগুলা। এটা জি, নরমালি অনলাইনে পাওয়া মুশকিল, বাট ওনারা ইজিলি অ্যাক্সেস পেয়ে যায়। জি। এবং এই যে অফার দেওয়ার ক্ষেত্রে যে আপনি বললেন যে ২ ধরনের রয়েছে। একটা কন্ডিশনাল অফার, একটা হচ্ছে কন্ডিশন ছাড়া অফার। মার্কেটটা যদি খুব বেশি আ আমরা বলি যে যদি সেলার্স মার্কেট হয়, যে প্রচুর সেলার আছেন মার্কেটে আ আ বা আমি বলব সেলার্স মার্কেট বলতে তো আমরা বুঝাই যে আসলে বাড়ি কম বায়ার মার্কেট, বেশি, হ্যাঁ, বায়ার বাড়ি বেশি বায়ার সেটার বেশি। কথা বলছি। তো সেই ক্ষেত্রে কি মানে হয় না যে একটা ডেট দেয়া থাকে, এই ডেটের মধ্যে হচ্ছে সবাই এসে বিডিং করবেন। বিডিং করে কে বেশি দাম দিয়ে নিবেন কে এরকমের বেশি দাম দিয়ে নেবেন, হ্যাঁ, ব্যাপারটা সেখানে তো আসলে কন্ডিশনটা কোনো কাজ করে না। সেই ক্ষেত্রে আসলে কন্ডিশনটা কাজ করবে না, কারণ একটা সেলার চাবে হুম, হুম। যিনি ফার্ম ওনার প্রপার্টিটা বাই করবে কোনো কন্ডিশন ছাড়া, সেটা প্রাইসটা যদি একটু কমও হয় বা সিমিলার হয়, উনি চাবে যে উনি একটা ফার্ম ডিল চাবেন, জি। মানে নিশ্চয়তা চাবেন যে বাসাটা বিক্রি হয়ে যাক সেই রেটে। এই জন্য উনি নর্মালি কন্ডিশন অ্যাকসেপ্ট করতে চান না। বেশিরভাগ ক্ষেত্রে যখন মানে সেলার মার্কেট থাকে, বায়ার হুম, বেশি থাকে, সেক্ষেত্রে কন্ডিশন খুবই কম ওয়ার্ক করে, আর হয়তো বেশিরভাগ ক্ষেত্রে করছে না। মানে এখনকার যে মার্কেটের অবস্থা, মানে একদমই কন্ডিশন ওয়ার্ক করে না। বাট আবার কিছু কিছু প্রপার্টি ক্ষেত্রে করে, যখন হচ্ছে গিয়ে মার্কেটটা নিউট্রাল, যে বায়ারও আছে সেলারও আছে, আবার প্রপার্টির খুব একটা মানে সেরকম ডিমান্ডিং প্রপার্টি না, বাট হুম, রিজনেবল প্রাইসে আসছে, বায়ারও খুব একটা বেশি নাই, সেক্ষেত্রে হয়তো কন্ডিশন দেওয়া যেতে পারে। স্টিল ডিপেন্ড করে সেলারের উপর সম্পূর্ণ, যে সেলার কি কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন না করবেন না। জি। এবং এই যে কন্ডিশনের মধ্যে আবার ভাগ যেটা রয়েছে যে কেউ চাইলে আমরা মর্টগেজের কন্ডিশন দেয়া যায় যেটা আমরা মর্টগেজ দিতে ফাইনালে পারি, করেছি। হুম, ইন্সপেকশন দেয়া ইন্সপেকশন যায়। দিতে পারি। জি, কখনো, কখনো এই দুটোই হচ্ছে নরমালি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড এখনকার দিনে। বেশি আবার সবচেয়ে বেশি কন্ডোমিনিয়ামের ক্ষেত্রে অনেকে হয়তো স্ট্যাটাস সার্টিফিকেটটাও এড করে হুম, থাকেন। হুম, হুম। অনেক সময় এটাও এড হয় অনেক স্ট্যাটাস। সময় এটাও এড হয়। জি। আর যদি স্ট্যাটাস সার্টিফিকেট আগে থেকেই পাওয়া যায় আর সেখানে যদি আ বায়ার যদি স্যাটিসফাইড থাকেন যে না এটা ভালো রিজার্ভ ফান্ড রয়েছে এই প্রপার্টির এই বিল্ডিং ম্যানেজমেন্টের তাহলে সেই ক্ষেত্রে হয়তো স্ট্যাটাস সার্টিফিকেট দেন না। লাগে না। যেমন যেমন আপনি হয়তো কয়েকদিন আগে কিছু প্রপার্টি অফার করেছিলেন যে জি। কিছু কিছু বিল্ডিং আপনি হয়তো কন্ডিশনই দেননি, কারণ আপনি বিল্ডিং গুলো সম্বন্ধে আগে থেকে হুম, জানেন, হুম। হয়তো আগে বেচাকেনা করেছিলেন। জি। So আপনার কাছে স্টার সার্টিফিকেট ছিল আগে, যেটা কিনা আপনার বায়ারকে হেল্প করেছিল, যেটা আমাদের ক্ষেত্রেও মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যে কিছু কিছু এরিয়ায় কিছু কিছু বিল্ডিং যেখানে হয়তো স্ট্যাটাস সার্টিফিকেট আমরা জানি যে এখানকার বাজেট কেমন, ওদের বিল্ডিং এর ফাইন্যান্সিং অবস্থা কেমন, সেক্ষেত্রে আনকন্ডিশনাল অফার দিলেও খুব একটা প্রবলেম হয় না। হুম, হুম। এবারে আমি একটু আ দর্শকদেরকেও বলি যে যারা আমাদেরকে দেখছেন বা আ আমাদের এই আলাপচারিতা শুনছেন, আমাদের আলোচনা তাদের উদ্দেশ্যে একটু জানাই যে যারা আমরা অফারটা দেই, আমাদের রিয়েল এস্টেট এজেন্ট কি করেন আসলে? আপনার হয়ে একটা অফার তৈরি করেন। আপনাকে বাসা দেখাচ্ছেন। তারপরে আপনার হয়ে এই অফারটা তৈরি করেন এবং এই অফারটা তৈরি করার সময় অবশ্যই আপনার সাথে কথা বলে আপনার সাথে স্ট্র্যাটেজিটা শেয়ার করেন। কৌশলগুলো শেয়ার করেন যে আ কি থাকবে এই অফারের মধ্যে? আ ক্লোজিং ডেটটা কবে হবে? অফারের কত প্রাইসে অফার দিচ্ছেন? এবং আ আ এটার মধ্যে ডিপোজিটটা কত হবে? মূলত তো আমরা জানি সামি খান যে 5% হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে ডিপোজিট। 5% স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এখনকার যেহেতু সেলার মার্কেট চলছে,
হুম, হুম। তো এখন সবাই 5%ই বলছে, বাট স্টিল এটা মিনিমাম ভ্যারি করে। 5% স্ট্যান্ডার্ড, বাট মিনিমাম বেশি হলে স্ট্যান্ডার্ড। অফারটা স্ট্রং হয় আরো অনেক। আবার অনেক সময় ডিপেন্ড করে যে এই পাশের রিয়েল এস্টেট এজেন্ট ওই পাশের এজেন্টের সাথে কিভাবে ব্যাপারটা ডিল করে। হুম, যদি অনেক সময় বাইরের কাছে হয়তো 5% নাও থাকতে পারে, সামান্য কম থাকতে পারে, এটা হয়তো আহ, উনাকে বলতে হবে যে আমার কাছে এখন হয়তো 5% নাই, বাট আমি 2 ধাপে ডিপোজিট দিতে পারি, বা আমি হয়তো ক্লোজিংটা একটু কমায় নিয়ে আসলাম, বা হুম। আমি প্রাইসটা এমন রাখলাম। মানে অনেক ক্ষেত্রে নেগোশিয়েট করা যায়। এই বাট আলোচনা, এই যে দামাদামি বা এই যে দাম কিংবা ডিপোজিট, এটা আসলে দুই এজেন্টের মধ্যে, সেলার এজেন্ট এবং বায়ার এজেন্টের বাইরের মধ্যে। এজেন্টের মধ্যে এক্স্যাক্টলি। জি। আচ্ছা, এরপরে আমরা এরপরে কি ধাপ আসে? এরপর হচ্ছে যে ফাইন্যান্সিং এর ব্যাপারটা বলছিলাম, যে যদি কেউ ফাইন্যান্সিং এর বা ইন্সপেকশনের কোনো কন্ডিশন থাকে, ওই সময়ের মধ্যে যদি উনি মানে মর্গেজটা ওনার অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারেন, হুম, হুম, ইন্সপেকশনটা পাস করতে পারেন, তখন উনি একটা ওইটা দিবে, ওয়েভার দিবে। হুম, হুম। ওয়েভারটা হচ্ছে ফাইন্যান্সিং এর ওয়েভার থাকবে একটা, মর্গেজের, আর একটা থাকবে হচ্ছে ইন্সপেকশনের ওয়েভার, মানে যেটা উনি দেয়। তো ওয়েভার দিলে ডিলটা ফার্ম হয়ে যাবে। তো আচ্ছা, ওয়েভার ফর্মটা এটার মানে আসলে হচ্ছে যে আমরা এবার এটা নিচ্ছি এবারে 100%। নিচ্ছি, আমরা আমাদের কন্ডিশনটা ওয়েভ করে দিলাম। জি। তো কন্ডিশনের ব্যাপারটা এখানেই আসলে শেষ হয়ে যায় তখন। আম, হ্যাঁ, এটা হচ্ছে কি সেই ক্ষেত্রে। আর যদি কন্ডিশনটা ফিল আপ করতে না পারে, এটার ব্যাপার আছে। ধরেন কন্ডিশন মিট হলো না, কোনো কারণে মর্গেজে প্রবলেম হলো, মর্গেজটা হয় নাই, অথবা ইন্সপেকশনে পাস করলো না, হুম, হুম। সেক্ষেত্রে মিউচুয়াল রিলিজ দিয়ে উনি ওনার পুরো ডিপোজিট অ্যামাউন্টটা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে ওনার কোনো টাকা ডিডাক্ট হবে না, উনি ফুল ডিপোজিটটা রিফান্ড পাবেন। বাট আমাদের সম্পূর্ণ হচ্ছে এটা করতে ডিলটা হবে, উইথড্র করা আর কি, ডিলটা ঠিক। উইথড্র করা, এটা হচ্ছে মিউচুয়াল রিলিজের মাধ্যমে হয়, এবং এটা করতে হবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই করতে হবে। হুম, হুম, হুম। বুঝতে পেরেছি। এবং যেহেতু আমরা কন্ডিশন নিয়ে কথা বলছি, আবারও বলি দর্শকদেরকে এবং যারা আমাদেরকে দেখছেন, যে কন্ডিশনটা কিন্তু সবসময় ওয়ার্ক করবে এমন না। যদি মার্কেটটা অনেক স্ট্রং থাকে, সেলার মার্কেট যেটা আমরা বলছি, সেইখানে কিন্তু আ সবসময় কন্ডিশন খাটবে না। কারণ আপনাকে একটা বেঁধে দেয়ার সময় দেয়া থাকবে যে এই তারিখেই অফার দিতে হবে। তো ওই অফার ডেটের দিন যদি আপনি অফার দিতে চান, আপনি যদি কন্ডিশন দেন, আপনার সাথে আরো ১০ জন ১৫ জন একসাথে ওই বাড়ির জন্য বিড করছে, হুম? প্রতিযোগিতা করছে। সেইখানে কিন্তু আপনি কন্ডিশন দিয়ে দিলেন, আর আরেকজন কন্ডিশন দিল না। সেলার কিন্তু তারটাই নর্মালি সেলার চাবে মানে ফার্ম ডিল, কারণ জি, উনি আমরা চাবে যেটাকে বলি নিশ্চয়তা ফান্ড। যে বাসাটা আজকে বিক্রি হয়ে যায়। কন্ডিশন মানে তো সেল না, কন্ডিশন মানে হচ্ছে বাসাটা স্টিল আনসার্টিন, যদি কন্ডিশন মিট না করার ব্যাক করবে মার্কেটে। সো হুম, সেলার সাধারণত দরকার হলে সামান্য কম দিয়েও বিক্রি করবে, কিন্তু উনি একটা নিশ্চয়তা চান আর কি। হুম। সেলার চায় যে সবসময় একটা ফার্ম ডিল। ফার্ম যেখানে ডিল, কোনো হ্যাঁ। কন্ডিশন থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অফার দেওয়ার সময় ক্লোজিং ডেটের ব্যাপারটা বলতে হবে, জি। যে প্রপার্টিটা কবে ক্লোজ হবে। ক্লোজিং মনে হচ্ছে যেদিন আমি বাসার চাবিটা পাবো, হুম, হুম। বা যেটাকে আমরা রিয়েল এস্টেটে ক্লোজিং বলি, যে সেই দিন সেলারের কাছ থেকে বায়ার বাসার চাবিটা বুঝে পাবে। আর মানে তার ক্লোজিং, আগে তো চাবি বুঝে পাওয়ার আগে তো আসলে সেলারকে পুরো টাকাটা বুঝিয়ে দিতে হবে যে, এই যে বাড়ির দাম যেটা ছিল, এই যে আপনার টাকা। হ্যাঁ। সো ডিলটা যখন যখন অফারটা সাবমিট হয়, তখন থেকে ক্লোজিং পর্যন্ত একটা সময় থাকবে। এই সময়ের মধ্যেই আসলে বায়ার এজেন্ট প্লাস যেখান থেকে লোনটা নিবে, এই তিনজনের মধ্যে একটা কমিউনিকেশন থাকতে হয় যে লোনটা যেন ঠিকঠাক মতো হয় এবং সময় মতো যেন পাস হয়, আর ক্লোজিং পর্যন্ত যেন কোনো প্রবলেম না হয়, সব ডকুমেন্ট আদান প্রদান হবে। সো এই পুরো প্রক্রিয়াটাই আসলে তখন চলে। তো ক্লোজিং এর দিন শুধু আহ, চাবিটাই হস্তান্তর হয়, আর তার আগে লয়ারের কিছু কাজ থাকে, যেটা আমরা এখনই বলবো। হুম, হুম। লয়ারের কাজটা কি মূলত? লয়ারের কাজটা হচ্ছে নর্মালি একটা ক্লোজিং ডিল ক্লোজ করতে হলে বায়ারের পক্ষ থেকে একটা লয়ার থাকবে, সেলারের পক্ষ থেকে আরেকজন লয়ার থাকবে। সো বায়ারের যখন লোনটা যখন আসবে ব্যাংক থেকে, সেটা আসলে লয়ার ট্রাস্ট ফান্ডে টাকাটা আসবে। হুম, হুম। সো লয়ার করবে কি, যেদিন ক্লোজিং হবে তার একদিন বা দুদিন আগে বায়ারের লয়ারের কাছে ব্যাংক টাকা নর্মালি ট্রান্সফার করে দেয়, যত টাকাটা হচ্ছে লোন অ্যামাউন্টটা, যে লোনটা ব্যাংক দিবে সেটা। তো সেই লোনটা ব্যাংক তো আসলে লোনটা দিবে লয়ারকে। ব্যাংকটা আসলে ব্যাংক দিবে পুরো লয়ারকে, হ্যাঁ, টাকাটাই এটা একটা লয়ারের খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্টে জিনিস। দিবে। ইভেন আমরা যে ডিপোজিটটা দিই সেটা হচ্ছে গিয়ে ওই পাশের ব্রোকারের ট্রাস্ট অ্যাকাউন্টে থাকে। হুম, হুম। এবং লোনটাও এক্স্যাক্টলি ব্যাংকের যে লোনটা সেটা হচ্ছে গিয়ে বায়ারের লয়ারের কাছে থাকবে। জি। যখন বায়ারের লয়ার সেলার লয়ারের কাছে ক্লোজিং এর দিন নর্মালি ফান্ডটা ট্রান্সফার করে থাকে, মানে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। হুম, হুম। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে
লয়ার, আপনি যে বল লয়ারের কাজ কি, লয়ারের কাজ হচ্ছে যে প্রপার্টিটা বায়ার কিনছে, নর্মালি 2 সপ্তাহ আগে থেকে উনি প্রপার্টির উপর একটা টাইটেল সার্চ করেন, হুম, দেখে যে প্রপার্টির উপর কোনো লিন আছে নাকি বা কোনো ক্লেম আছে নাকি, এভরিথিং, মানে যত প্রপার্টি রিলেটেড যে কোনো কিছু উনি ওনার সিস্টেম থেকে ট্রাই দেখেন যে কি কি আছে। সো যদি প্রবলেম থাকে উনি বলেন, আর প্রবলেম না থাকলে প্রপার্টি ক্লিন, মানে কোনো প্রবলেম নাই। বাট এটা নর্মালি বায়ারের লয়ার হচ্ছে এটা ক্লিন অনাদার থিং। বলতে যে মালিকানাগত যে ক্লিন, যেটা আমরা বুঝি মালিকানাগত যে ক্লিন, এই এক্স্যাক্টলি। বাসার মধ্যে যিনি বিক্রি করছেন তিনি আসল মালিক, হুম হুম। আর এই বাড়িতে অন্য আহ, কারো আর দাবি নাই, মালিকানার দাবি নাই, সেই জায়গাটা তিনি দেখেন। পাশাপাশি যে এই বাসার উপরে কোনো মর্টগেজ কি একটা রয়েছে নাকি দুটো রয়েছে না তিনটা রয়েছে, সেই বিষয়গুলো লয়ারের কাছে, কোনো লয়ারের। লোন আছে নাকি বাড়ির উপরে কারোর উপর, সেগুলা। জি। রাইট। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো যখন এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বায়ার লয়ার বায়ার হয়ে যেটা ভেরিফাই করে। হুম, হুম, তারপর ক্লোজিং এর দিন যেটা বলছিলাম, যে ক্লোজিং এর আগের দিন বা ক্লোজিং এর দিন ব্যাংক থেকে ফান্ডটা এসে পড়ে বায়ার লয়ারে। সো বায়ার লয়ার জাস্ট ওই পাশে যে সেলার লয়ার তার অ্যাকাউন্টে পুরো ফান্ডটা ট্রান্সফার করে একটা কনফার্মেশন নেয়, তারপর বায়ার চাবিটা পেয়ে যায় আর কি। বাট জি, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ক্লোজিং হওয়ার আগে বায়ারের যে লয়ার উনি বায়ারকে বলবেন একটা হোম ইন্স্যুরেন্স নিতে, জি। ওই প্রপার্টির উপর। সো অ্যাড্রেস দিয়ে দিবেন, সো হোম ইন্স্যুরেন্স নিতে হবে, এটা খুবই একটা জরুরি জিনিস। আর হোম ইন্স্যুরেন্স নেওয়ার পর পলিসি নাম্বারটা লয়ারকে দিতে হবে। মূলত আমরা যেটা জানি এখানে যে যে লেন্ডার অথবা যে ব্যাংক থেকে মর্টগেজটা পাওয়া যাচ্ছে, আরবিসি হোক, বিএমও, টিডি ব্যাংক, সিআইবিসি, যেটাই হোক না কেন, স্কোশিয়া, কোন ব্যাংক এবং তার ব্রাঞ্চের ঠিকানাটা কোনটা, এই দুটো বিষয় হচ্ছে বায়ারকে জানতে হয়। যে এই ব্যাংক থেকে তার মর্টগেজটা ইনস্ট্রাকশন লয়ারের কাছে গেছে, হুম। তখন লয়ারের কাছ থেকে সেই ঠিকানাটা নিয়ে, সেই ব্যাংকের ঠিকানাটা নিয়ে যখন হোম ইন্স্যুরেন্সে কল করতে হবে বা হোম ইন্স্যুরেন্স নিতে হবে, আপনার হয়তো অনেকেই গাড়ি আছে, যাদের গাড়ি নাই তাতেও কোনো অসুবিধা নাই, হোম ইন্স্যুরেন্স আপনি যে কারো কাছ থেকে নিতে পারেন। তাদের হোম ইন্স্যুরেন্স যখন ফোন করবেন, তারা আপনার কাছে এই ব্যাংকের ইনফরমেশনটা চাইবে, যে কোন ব্যাংক এবং ঠিকানাটা কি, ব্রাঞ্চের অ্যাড্রেসটা কি, সেটা চাইবে। এবং সেই সময় আরো বেশ কিছু ছোট ছোট বিষয় হয়তো আপনার কাছে চাইতে পারে, যে এই বাসাটা কত সালে বানানো, কিংবা এই বাসার ফার্নেস কত বছরের বা রুফ কত বছরের, এরকম কিছু ছোট ছোট বিষয় হয়তো আরো জানতে চাইতে পারেন। কিংবা হয়তো জানতে চাইবেন যে বাসাটা কি পুরোটাই আপনি থাকবেন নাকি আপনি ভাড়াও দিবেন, এটা হয়তো জানতে চাইতে পারে। তো এই পুরো বিষয়টা হোম ইন্স্যুরেন্সের কাছে আপনি যখন তথ্য দিবেন, আপনাকে 1-2 ঘন্টার মধ্যেই বা হয়তো এরকম একটা সার্টেন টাইমের মধ্যে আপনাকে একটা ইন্স্যুরেন্সের নাম্বার সহ আপনার কাছে ডকুমেন্টসটা দিয়ে দিবেন। এই ডকুমেন্টসটাই আসলে লয়ারের কাছে দিতে হয়, কারণ লয়ার এইটা হচ্ছে তখন যে লেন্ডার, যে ব্যাংক, তাদের কাছে পাঠাতে হয়। অর্থাৎ ক্লোজিং এর সময় আমাদের ক্লোজিং যেটা আমরা বলছি, যেদিন চাবিটা আপনি হাতে পাচ্ছেন সেই দিন এই হোম ইন্স্যুরেন্সটা আপনাদেরকে নিয়ে রাখতে হয়। তো এটি আসলে ব্যাংকের ইনফরমেশনটা না পাওয়া পর্যন্ত আপনি হোম ইন্স্যুরেন্সটা নিতে পারছেন না, মর্টগেজ ইনস্ট্রাকশনটা কোন ব্যাংক থেকে আসছে সেটার। এটা হচ্ছে একদম শেষ দিনের দিন। আরেকটা ব্যাপার ক্লোজিং হচ্ছে, আর কি মাথায় রাখতে হয় এই ক্লোজিং আরেকটা এর? হচ্ছে ক্লোজিং কস্ট। আমরা যখন কেউ বাড়ি কিনি, হয়তো আমরা ডাউন পেমেন্ট দিলাম 5%, 10%, যেটাই হলো, জি। বাট এটার উপর একটা ক্লোজিং কস্ট হবে। ক্লোজিং কস্টটা হচ্ছে নর্মালি লিগ্যাল ফি, ল্যান্ড ট্রান্সফার ফি, নর্মালি ফার্স্ট টাইম লিগ্যাল ফি বলতে যে আমি যে লয়ার হায়ার করলাম, অর্থাৎ বায়ার যে লয়ার হায়ার করলেন সেই লয়ারের ফি। একটা ফি দিতে হবে লয়ার যে কাজগুলো করবে সেটার জন্য। হুম, এটা ছাড়াও আরো কিছু ফি দিতে হবে। এটা হচ্ছে গিয়ে যেমন ল্যান্ড ট্রান্সফার ফি, এটা দিতেই হবে। এটা আসলে ডিপেন্ড করে উনি কোন এরিয়ায় বাড়ি কিনছেন, পোস্টাল কোডটা দেখতে হবে, হুম, তার হুম। উপর হিসাব করে যা আসে এটা ক্যালকুলেটর হিসাব হয়, উনি সেটাই দিবেন। বাট এই যে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওনারা একটা বিশাল ডিসকাউন্ট পান, 50%। তো ওনাদের ক্ষেত্রে এই সুবিধাটা। তাছাড়া টাইটেল সার্চ ফি থাকে, আরো কিছু এক্স্যাক্টলি গভর্নমেন্ট ফি থাকে। 50% বোধহয়, এটা বাড়ির দামের উপরে নির্ভর করে কি ওখানে দেখো না যে। এটা হচ্ছে বাড়ির দামের উপর ডিপেন্ড করে ওনার যে ফিটা হয়, ল্যান্ড হুম, ট্রান্সফার ফি, ট্রান্সফার ফিটা। সেটার উপর 50% হয় আর কি। আচ্ছা, আচ্ছা। এটা বিভিন্ন রকম অনলাইনে ক্যালকুলেটর আছে, ওখান ওখানে থেকে গেলে আমরা সুবিধা হবে। করে নিতে পারি। জি। কিন্তু মূলত আমাদের একটা থাকে যে ডাউন পেমেন্টের পাশাপাশি আমরা যদি 10% ডাউন পেমেন্ট দেই, ধরেন আপনি $9 লাখ একটা প্রপার্টি কিনবেন, 10% ডাউন পেমেন্ট হচ্ছে $90,000। তো $90,000 পরেও এটাই শেষ না, এটার সাথেও আপনাকে একটা ক্লোজিং কস্ট দিতে হচ্ছে। সেটার মধ্যে থাকছে আপনার ল্যান্ড ট্রান্সফার ফি এবং লয়ারের যে ফিটা, যেটা আপনি বললেন। হ্যাঁ, ল্যান্ড ট্রান্সফার ফি, লয়ার ফি এবং টাইটেল সার্চ সহ আরো কিছু আনুষঙ্গিক ফি আছে। সবকিছু মিলে লয়ারাই নর্মালি বলতে পারে যে ক্লোজিং ফিটা কত হবে। জি, এবং লয়ার সম্ভবত তিনি যে ফিটা নেন, লয়ারের ফি,
ওটার সাথে তিনি এই যে টাইটেল সার্চ কিংবা সরকারি যে আরো গভর্নমেন্টের যে কিছু ছোট ছোট ফি থাকে সেগুলো উনি একসাথে মিলে একটা অ্যামাউন্ট বলেন। অ্যামাউন্ট বলে দেন, হ্যাঁ। ক্লোজিং এর আগে লয়ার অ্যামাউন্টটা বলে দিবে যে লয়ার ফি, ক্লোজিং ল্যান্ড ট্রান্সফার ফি প্লাস রেস্ট অফ দ্য মানি কত নিয়ে আসতে হবে, সেই ডিপোজিটটা দিতে হবে হচ্ছে গিয়ে ক্লোজিং এর দিন বা ক্লোজিং এর আগের দিন। লয়ার অফিস থেকে ইনফরমেশনটা আসবে যে অ্যামাউন্টটা কত হবে। তো এটা হচ্ছে এরকম যে ধরেন $90,000 যে উদাহরণটা আমি বললাম যে 10%-এ $9,00,000 10% হচ্ছে $90,000। তো আপনি হয়তো যখন বাড়িটা কিনছেন তখন হয়তো আপনি $40,000, আমি 5% স্ট্যান্ডার্ড যদি ধরি যে $40,000 আপনি ডিপোজিট দিয়েছিলেন। তো বাকি আপনার যে ডাউন পেমেন্ট সেটি আর বাকি থাকছে হচ্ছে $50,000। তো এই $50,000 এবং এর সাথে হচ্ছে আপনার ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স, এর সাথে হচ্ছে লয়ারের যে ফি থাকে সেটি, এই দুটো মিলিয়ে যে অ্যামাউন্টটা আসে, তো 50,000-এর সাথে আমি ধরলাম একটা উদাহরণ হিসেবে যে হয়তো 20,000 বা $25,000। তো এই যে টোটাল 70,000 বা $75,000 যে অ্যামাউন্টটা আছে সেটি আপনার ক্লোজিং যেদিন হবে তার ঠিক একদিন আগে বা ক্লোজিং এর দিন আপনাকে ব্যাংক ড্রাফট আকারে লয়ারের যে ট্রাস্ট অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনাকে জমা দিতে হবে। হ্যাঁ, এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে নর্মালি সবচেয়ে আমরা অনেক সময় ভাবি যে আমি হয়তো 10% ডাউন পেমেন্ট দিলাম, এটাই আমার কস্ট। আসলে এখানে জানতে হবে যে ডাউন পেমেন্টের পরের কস্টটা হচ্ছে ক্লোজিং কস্ট। জি। তো আপনি যখন বাড়ি কিনবেন আপনি আগে একটা ক্যালকুলেশন করবেন যে টোটাল আপনার ডাউন পেমেন্ট কত আছে, আপনি কত দামে বাড়ি কিনছেন, আর সেই ডাউন পেমেন্টের উপর আপনি ধরেন 10% ডাউন পেমেন্ট দিলেন, তারপরে যে ক্লোজিং কস্ট সেটা সহ আপনি বাজেটটা রাখবেন। জি। হ্যাঁ, নর্মালি আমরা বলি 10% হলেই বাড়ি কেনা যায় বা 5% হলেই যায়, দ্যাট ইজ ট্রু, বাট 10% হওয়ার পরও আপনার ক্লোজিং কস্টটা সেপারেট, এর সাথে কিন্তু ডাউন পেমেন্টের সম্পর্ক নাই। জি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো অনেকে আমরা জানি না। সুতরাং ওই এক্সট্রা টাকাটাও থাকতে হবে ওটার জন্য। থাকতে হবে, হ্যাঁ, আপনি আগে থেকে হিসাব করে রাখবেন যে এটা আমার ক্লোজিং এর সময় রাখতে হবে ডাউন পেমেন্টের পর। হুম। তো আরেকটা জিনিস বলছিলাম যে নর্মালি এই যে টাকা মানি ট্রান্সফারের ব্যাপারটা এক লয়ার থেকে আরেক লয়ারে, এটা হয়ে থাকে ক্লোজিং এর দিন, এবং পুরো জিনিসটা হয় বিকেল 5টার মধ্যে, মানে অফিস আওয়ারের মধ্যে। হুম। তো যখন অফিস আওয়ারের মধ্যে মানিটা ট্রান্সফার হয়ে যায় তখন ওই পাশে লয়ার থেকে কনফার্মেশন আসে সেলার থেকে যে আমরা টাকাটা পেয়েছি, এখন ডিলটা ক্লোজ করা যায়। তখন আমাদের লয়ার আমাদেরকে ইনফর্ম করে যে ডিলটা ক্লোজ, এখন আপনি চাবি নিতে পারেন বাসার। জি। তখন বায়ার আর লয়ার বায়ারকে হচ্ছে ইনফর্ম করে যে চাবিটা এখানে আছে বা আমাদের হ্যাঁ, অফিসে আছে। কিভাবে পিক আপ করতে হবে, মাঝে মাঝে অফিস থেকে পিক আপ করে বা কোথায় রাখা আছে এটা হুম, হুম। জানিয়ে দিবে আর কি। হয়তো লক বক্সে থাকতে পারে বাসায়, লগবক্স থাকতে ওখান পারে। থেকে নিতে পারেন। তো মোটামুটি এভাবেই হয়ে গেলেন একজন বাড়ির মালিক, যে প্রসেসের কথা আমরা বলছিলাম এতক্ষণ আলোচনায়। আমি সামি খান, আমরা মনে হয় যে বা আমাদের এই আলোচনাটা আ মোটামুটি আমরা দর্শকদেরকে বা যারা ফার্স্ট টাইম হোম বায়ার বলেন বা যারা হোম বায়ার আছেন তাদেরকে হয়তো আমরা মোটামুটি বুঝাতে পেরেছি যে স্টেপ গুলো কি, কি কোন ধাপে আগাতে হচ্ছে বাড়ি কিনতে গেলে। আমাদের আ ফোন নাম্বার রয়েছে আ ঘরবাড়িকানাডা.com এর পক্ষ থেকে। আ আপনারা চাইলে সামি খানকে ফোন করতে পারেন 647-882-8529 এই নম্বরে। আপনারা চাইলে আমাকেও ফোন করতে পারেন। আমি মাহবুব ওসমানী 647-572-5600 এই নম্বরে। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের সহযোগিতার জন্য, তথ্য দেবার জন্য সবসময় রয়েছি। এবং সামি খান, আমাদের এই তথ্য কি আমাদের দর্শক আমাদের তথ্য হচ্ছে বিষয় দিতে সম্পূর্ণ পারবে? ফ্রি। এই তথ্যের বিনিময়ে আমাদের থেকে আপনার বাড়ি কেনা বা বেচার কোনো বাধ্যবাধকতা নাই। জি। এবং মানে বাসা কেনা বেচা অথবা মর্গেজ ইন্সপেকশন যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা যে কোনো সময় ফোন দিতে পারেন আমাদের দুজনের একজনকে। আমরা চেষ্টা করব যে যতটুকু ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারি, মানে ততটুকুই চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে যেগুলো। আমরা চেষ্টা করেছি আজকেও আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বলতে। যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, কোথাও যদি মনে হয় যে বুঝতে পারেননি, আপনারা ভিডিওটা টেনে আবারও দেখতে পারেন। আরেকটু পেছনে গিয়ে যদি সেখানে বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা আমাদেরকে এখানে ফেসবুকে যেরকম মেসেঞ্জারে লিখতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও আ আপনাদের তথ্য দিয়ে রাখতে পারেন, আপনাদের নাম, ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তো আশা করছি আ আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সামি খান, আপনাকে ধন্যবাদ। আ আপনার আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং আমাদের ঘরবাড়িকানাডা.com এর সাথে আপনারা থাকবেন সবাই। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।